দেখুন, প্রশ্নটা কেন্দ্র রাজ্যকে টাকা দিলেন বা মুখ্যমন্ত্রী ধর্নায় বসলেন এটা নয়। মুখ্যমন্ত্রী কি সত্যিই সিরিয়াস কেন্দ্রের থেকে টাকাটা আনবার জন্য? যদি সিরিয়াস হতেন তাহলে কেন্দ্র যে কারণে টাকা দেওয়া বন্ধ করেছেন সেই কারণগুলির খতিয়ে দেখে তদন্ত করে প্রকৃত ব্যবস্থা গ্রহণ করতেন। কেন্দ্র কেন টাকা দেওয়া বন্ধ করেছেন? তার কারণ বাংলার বিভিন্ন প্রকল্পে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। এটা নিয়ে কারুর কোনো সন্দেহ নেই, এমনকি রাজ্যের যারা সরকার চালাচ্ছেন তাদেরও কোনো সন্দেহ নেই। এক একটা জেলাতে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম, মানুষের বাড়ি তৈরির টাকা, মানুষের বিভিন্ন প্রকল্পে মানে 100 দিনের কাজের টাকা, এই সমস্ত জায়গায় চুরি হয়েছে। তৃণমূলের নেতারা, গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তাদের ব্লক সভাপতি, তারা একের পর এক জায়গায় ঢুকে পড়েছেন। এর উপর যুক্ত হয়েছে ভুয়ো জব কার্ড। সবটা মিলিয়ে যে পরিস্থিতি তৈরি গত 2-3 বছর ধরে পশ্চিমবঙ্গে হয়েছে, বিশেষ করে এই লকডাউন পরবর্তী পশ্চিমবঙ্গে, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে এই দুর্নীতিগুলির তদন্ত সঠিকভাবে করে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত প্রশাসনকে নিশ্চিত করা। তাহলে তার মুখে এই দাবিগুলো মানাতো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে পশ্চিমবঙ্গের টাকা যদি কেন্দ্র না দেয় তাহলে কি কেন্দ্র ঠিক করছে? কেন্দ্র অন্যায় করছে। কেন্দ্র অন্যায় করছে, মুখ্যমন্ত্রী সেটা খুব ভালো করে জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এটার প্রতিবাদ করার দরকার সেই প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেন না, কারণ তার সে যোগ্যতা নেই। কেন যোগ্যতা নেই? বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়তে গেলে যে পরিমাণ সাহসের প্রয়োজন আছে, মমতা ব্যানার্জির সেই সাহস নেই। কারণ বিজেপি জানে মমতা ব্যানার্জি কতটা দুর্নীতিগ্রস্ত। তার দুর্নীতির সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের জানা। ফলে প্রত্যেক মুহূর্তে তিনি কিছু করতে যাবার আগে তাকে এটা ভাবতে হয় তিনি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি এজেন্সি স্ক্যানারে রয়েছেন। তাই জন্য তার ধর্না কলকাতা থেকে অন্য কোথাও যাচ্ছে না। কলকাতাতে ধর্না দেবেন, কয়েকদিন ধরে এখানে একটু ট্রাফিক জ্যাম হবে, আমরা যাবার পথে আসার পথে ওখানে অনেক বক্তৃতা শুনতে পারবো। কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকা আনবার ক্ষেত্রে কোনো অগ্রগতিই হবে না। উনি যদি শিক্ষা নিতে চাইতেন, ইতিহাসে এরকম অসংখ্য নজির আছে। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার সেই সময় জ্যোতি বসু, তিনি কেন্দ্র রাজ্য সম্পর্কের ব্যাপারে গোটা দেশে একটা আন্দোলনের জায়গা তৈরি করেছিলেন। কিভাবে তৈরি করেছিলেন? একদিকে যারা সেই সময়কার যারা অকংগ্রেসি দল রাজ্য চালাতো তাদেরকে নিয়ে একটা জায়গায় জড়ো করা, কনক্লেভ করা, আলাপ আলোচনা করা, কেন্দ্র রাজ্য সম্পর্কের বিভিন্ন দিককে খতিয়ে দেখা, রিভিউ করা, এবং দিনের শেষে দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক প্রতিনিধিত্ব নিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা দেওয়া, মেমোরান্ডাম দেয়া, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা, পশ্চিমবঙ্গকে সেই সেপারেট একটা দেশ আর ওটা ভারতবর্ষকে একটা অন্য দেশ, এইরকম একটা ব্যাপার, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুটো ফরেন গভর্নমেন্ট, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে চলা, এটার কোনো সমস্যার সমাধান নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করেই এই সমস্যার সমাধান করতে হবে। সেটাই কিন্তু ওনার উচিত ছিল, কিন্তু ওনার সেই যোগ্যতা নেই। আমি বলছি যে তাদের উচিত ইমিডিয়েটলি আদালতে গিয়ে একটা দরখাস্ত করা যে ওই জায়গাতেই, যে জায়গায় মমতা ব্যানার্জি ধর্ণা দেবেন রেড রোডের, আর একটা নতুন জায়গা পাওয়া গেল ধর্ণা দেবার জন্য, ওই জায়গাটা যেন সকলকে ধর্ণার জন্য দেওয়া হয়। বাকিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিন, তারপরে সকলে ওই জায়গাটাতেই যাতে পান। কারণ আমরা যখনই দেখেছি যে কোনো রকম ধর্ণা, ডেমনস্ট্রেশন, মিটিং ইত্যাদির প্রয়োজন হয়ে পড়ে, কলকাতা পুলিশের একটা ফ্যাশন হয়েছে যে তারা কোনোভাবেই এগুলোকে অনুমোদন দেন না, এবং তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আদালতে আসতে হয়, আর নয় রাস্তায় নেমে জোর করে ক্ষমতা দেখিয়ে মিটিং করতে হয়। এর বাইরে কোনো রাস্তা কিন্তু নেই। তাহলে হয় গণতান্ত্রিক উপায়, নয় গণতন্ত্রের সঙ্গে মানুষের
যে প্রকৃত ক্ষমতা, সেই প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে সভা করা ছাড়া পশ্চিমবঙ্গে যখন কোনো সৌজন্যমূলক কোনো সমাধান নেই এই সমস্যার, তাই আমি তাদেরকে বলবো যে আপনাদের উঠে যেতে বলেছে, আপনারা ইমিডিয়েটলি ওদেরকে দরখাস্ত করুন, 3 দিন বাদে ঠিক ওই জায়গাতেই ধর্ণা যাতে দিতে পারেন তার বন্দোবস্ত হোক। এর আগে দেখেছি অভিষেকের ধর্ণা যখন রাজভবনের সামনে হয়েছে, আপনি গিয়ে রাজভবনের সামনে একটা ধর্ণা দিন, আপনাকে পুলিশ তুলে নিয়ে যাবে। কলকাতা পুলিশের ক্ষমতা হয় না অভিষেকের চোখে চোখ রেখে কথা বলবার, কলকাতা পুলিশের ক্ষমতা হয় না মমতা ব্যানার্জিকে কিছু বলবার, কারণ তারা এখানে দুটি দলের জন্য বা দুটি শ্রেণীর মানুষের জন্য দু রকমের আইন তৈরি করেছেন। এক ব্যানার্জি পরিবারের জন্য আইন, আর গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা আইন। আমি সকলকে জেলে পড়বে দেওয়ার ক্ষেত্রে কি অবস্থা আমি সেটা বলতে পারবো না, অতটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। বিজেপি অনেকের বিরুদ্ধেই অনেক রকম মামলা করছেন, তার কতটা সত্য মিথ্যে কি আছে আমি জানি না। কয়েকজনের জানি তাদের বিরুদ্ধে কিছুই নেই, কিন্তু অন্তত এটুকু বলতে পারি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো মামলা করে তাকে গ্রেপ্তার করা হয় সেটা সঠিক কাজ হবে। পশ্চিমবঙ্গের যে কটা তদন্ত চলছে দুর্নীতির, সেই তদন্তগুলোর এখনো পর্যন্ত প্রাপ্ত যে সমস্ত সাক্ষী সাবুদ রয়েছে তাকে সংরক্ষণের কারণেই ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত, এবং তিনি যাতে জেল ফুটো করে না বেরোতে পারেন তার জন্য তাকে তিহারেই পাঠানো উচিত। হাতের 5টা আঙুল সমান হয় না ঠিক কথা, কিন্তু যখন কোনো শরীরের কোনো অংশে গ্যাংরিন হয় তখন মেডিকেল অ্যাডভাইস অনুযায়ী গোটা শরীরটা আস্তে আস্তে করেই, কিন্তু যদি আমরা সেটা রুখতে না পারি তাহলে শরীরটা ক্লিনিক্যাল ডেথের দিকে চলে যায়, এবং সেটাই কিন্তু ছড়িয়ে পড়ে গোটা শরীরে একটা জায়গায় গ্যাংরিন। তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন হয়ে গেছে কি, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই গ্যাংরিনে পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। ফলে এই দলটার আর কোনোভাবেই রিভাইভাল সম্ভব নয়। এখন এটার একটাই ভবিতব্য হতে পারে, দলটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া আর দলটা তুলে দেওয়া। কারণ দল তো নয়, ওটা অ্যাকচুয়ালি হয়ে গেছে যে কিছু লোক চুরি করব, ডাকাতি করব, সরকারের টাকায় উৎসব করব, যা ইচ্ছে তাই করব, তার জন্য মমতাকে সামনে রেখে, কারণ মমতা হচ্ছে এগুলো সব ব্র্যান্ড, যা যা অরাজকতা তার ব্র্যান্ড হচ্ছে মমতা ব্যানার্জির মুখ। এই ব্র্যান্ডটাকে ব্যবহার করে আমরা এইগুলো করে রাখবো, এই মেকানিজম করব, তার জন্য তারা তৈরি করছেন। এই দলটা তো রাজনৈতিক দল নয়। ফলে এটার মমতা ব্যানার্জি কি বললেন 5টা আঙুল সমান নন কি 10টা আঙুল সমান নয়, সেটা খুব একটা উত্তর কাজের কথা নয়। আসলে এই দলটা পুরোটাই একটা ভয়ঙ্করভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ধ্বংসাত্মক একটি রাজনৈতিক দল। প্রিয় মল্লিককে কি এখনো পর্যন্ত মন্ত্রিসভা থেকে সরিয়েছে? আমি তো বলছি না, শুনলাম সেদিনকে নাকি অভিষেক ব্যানার্জি প্রশ্ন করেছেন। আমি কিছুদিন আগে যে লোকগুলোর কথা বলছেন, এই যে মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, এগুলোকে বাদ দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রকম অভিযোগ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ক্ষেত্রে বলছেন আমি তদন্তে কোঅপারেট করবো না, তার জন্য আমাকে রক্ষা কবচ দেওয়া হোক। কেই রক্ষা কবচ চাইবেন বারবার করে আগে বলুন তো? কে বারংবার এই রক্ষা কবচ চান? ফলে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি এখন গাড্ডায় পড়েছেন, উনি এগুলো বলছেন, আর সিপিএমের ভূত ওনাকে দেখতে হবেই, কারণ সিপিএমকে উনি শেষ করবেন বলেছিলেন। সিপিএমকে শেষ করা যায় না, কারণ সঠিক রাজনীতি যদি থাকে যে কোনো জিনিসের পক্ষে, যে কোনো রাজনৈতিক দল, তার রেলিভেন্স, তার প্রাসঙ্গিকতা সেটা মানুষের মধ্যে থাকবে, এবং সিপিআইএম সেই কাজটাই করেছে বলে সিপিআইএম আজকে প্রাসঙ্গিক, এবং সেই প্রাসঙ্গিক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকেই উঠে আসছে। তাহলে শূন্য হয়ে যাওয়া দল সিপিআইএমকে নিয়ে এত ভয় কিসের? রাজনীতিতে ভারতবর্ষে তো অনেক দল শূন্য হয়ে গেছে, উঠে গেছে, কিন্তু সেই রকম একটা শূন্য হয়ে যাওয়া দল সিপিআইএমকে নিয়ে মমতা ব্যানার্জির এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, এই চিন্তা, ভয়, এটাই প্রমাণ করছে যে সিপিআইএম কতটা প্রাসঙ্গিক এক্ষেত্রে। কে কোথায় নষ্ট করলো? উনি তো ইন্ডিয়া জোটের বলেন অন্যতম স্থপতি। কংগ্রেস তো দেখছি বিভিন্ন সময়ে তাদের নেতৃত্ব
চিঠি পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যায়যাত্রায় আসবার জন্য। পশ্চিমবঙ্গে ন্যায়যাত্রা আক্রান্ত হচ্ছে, রাহুল গান্ধীর গাড়ি আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় কংগ্রেস যেখানে যেখানে কোনো সভা করছে সেখানে তারা কোনো সুরক্ষা পাচ্ছেন না প্রশাসনের কাছ থেকে। তাহলে কে খারাপ করে দিল? পশ্চিমবঙ্গের সরকার তো সিপিআইএম চালায় না। দ্বিতীয়ত, আমি খোলা চোখে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা কংগ্রেসের বিরুদ্ধে বারবার করে তারা স্টেটমেন্ট করে যাচ্ছেন। সেটা কখনো কুণাল ঘোষ, সেটা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো অন্যরা তারা স্টেটমেন্ট করছেন, বক্তব্য রাখছেন। তাহলে কোথায় কংগ্রেসের সাথে তাদের ভালো সম্পর্ক? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ইন্ডিয়া যে ঐক্য, সেই ঐক্যের মধ্যে প্রথম থেকেই থাকবেন না, এই কথাটা সিপিআইএমই আইডেন্টিফাই করিয়ে দিয়েছিল গোটা দেশের কাছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলে আরএসএসের তৈরি করা একজন ক্রীড়নক, এটাও কিন্তু প্রথম থেকে বামেরাই দেখিয়েছে। এবং যে কারণে আজকে যখন গোটা দেশ এটা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি, কখনো গোয়ায় ভোট কাটতে যাওয়া, কখনো ত্রিপুরায় ভোট কাটতে যাওয়া, আসলে তার কাজটা যে বিজেপির বি টিম হিসেবে কাজ করে যেসব জায়গায় বিজেপির হার হতে পারে সেটা হারটা নিশ্চিত করতে গিয়ে বিরোধী ভোট কাটানোটাই তার কাজ। এবং পশ্চিমবঙ্গকে ব্যবহার করে, এই রাজ্যের ক্ষমতাটাকে ব্যবহার করে ওনার এই গোটা দেশের সামনে বিরোধী মুখ হবার একটা প্রচেষ্টা, এটা আসলে আরএসএসের মস্তিষ্ক প্রসূত একটি প্রচেষ্টা। সেটা কখনোই সিপিআইএম হতে দিতে পারে না। আজকে তারা তাদের কাজ করেছেন, গোটা দেশের কাছে আজকে মুখোশটা খুলে গেছে মমতা ব্যানার্জির, যে তিনি এখানে আদতে যেটা বিজেপির বিরুদ্ধে যে কথাগুলি বলেন সেটা আসলে বিজেপির বিরুদ্ধে কোনো কথা নয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের এজেন্ট হিসেবেই এখানে কাজ করে যাচ্ছেন, আরএসএসের এজেন্ট হিসেবেই তার বিরোধী রাজনীতিটাকে দখল করবার চেষ্টা করে যাচ্ছেন। শেখ শাহজাহান নেতা নন, কিন্তু শেখ শাহজাহানের কাছে অনেক নেতার মাথা বাঁধা আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ করা কেন? দেখলেন না সন্দেশখালী আর নাজার থানা পাশাপাশি দুটো থানা, তারা কিভাবে সেদিনকে ইডি যাতে সেখানে কোনোভাবে তাদের তদন্ত কাজ না করতে পারে সেটাকে নিশ্চিত করার জন্য কি চেষ্টা করেছে। আজকে ইডির থেকে অভিযোগ করা হয়েছে, ইডি অফিসাররা শুধু মার খাননি, তারা এই অভিযোগও করেছেন যে শেখ শাহজাহান সেখানে 28টা টেলিফোন কল করে সেখানে লোক জুটিয়েছেন, লোক জুটিয়ে মার খাইয়েছেন ইডি অফিসারদের। আর সবচেয়ে বড় কথা, এটা তো প্রমাণ করছে যে প্রথমে রাজ্যের পুলিশ, তারপরেতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, তারা কতটা ব্যর্থ হচ্ছে একটা আসামিকে খুঁজে বার করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমি রাজ্যের পুলিশেরকেই দিকেই আঙুলটা তুলব এই জন্যে, কারণ রাজ্য পুলিশ যদি এটা বলেন যে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই কোনো আসামিকে ধরে আনার, তাহলে আমি সিবিআই বলতে পারি, ইডি বলতে পারি, কারণ তাদের যে ইনফ্রাস্ট্রাকচার তাতে তারা বলতে পারে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই কাউকে অ্যারেস্ট করে আনবার। তাদের যা লোকবল, তাদের এক্সপার্টাইট আছে, কিন্তু তাদের পক্ষে এই পুলিশের যে বাহিনী, যে পুরো সাপোর্টটা তারা পান সেটা কিন্তু ইডি বা সিবিআইয়ের ক্ষেত্রে নেই। উপরন্তু পশ্চিমবঙ্গে তাদের একটা সরকারের সাথে একটা বৈরিতামূলক জায়গা এখানে আছে। তারা বললে আমি এটা মানব, কিন্তু যে রাজ্যের পুলিশ তদন্ত শুরু করেছিল, যে রাজ্যের পুলিশ স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের এই মুহূর্তে অংশ, তারা কেন পারছেন না? এবং আদালত ডেডলাইন করবার পরেও পাচ্ছেন না। তিনি অথচ এখানে জামিন করবার জন্য আবেদন করছেন, দরখাস্ত করছেন, আগাম জামিনের জন্য শুনেছি তিনি করেছেন। তিনি তার উকিলদের মাধ্যমে তিনি তার বক্তব্য রাখবার চেষ্টা করছেন কোর্টে। আমি এগুলোকে বাধা দেব না, আমি একজন নাগরিক হিসেবে শেখ শাহজাহানের এই অধিকারগুলি আছে, উনি করতে পারেন। কিন্তু উল্টো দিকে তদন্তকারী সংস্থারও তো অধিকার আছে তাকে গ্রেফতার করা, তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা। সেই কাজটা তদন্তকারী সংস্থা যদি না করতে পারে তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে বিপজ্জনক ভবিষ্যতের পক্ষে।